আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুঈদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার তাগিদ। চালের বাজারে সরকারের নজরদারি বাড়াতে ভোক্তাদের দাবি। নতুন চাল এলে দাম কমতে পারে, ব্যবসায়ীদের আশা। চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তে প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐকতান, ফেসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। গাজার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করছে ইসলামী যুব আন্দোলন নামে একটি সংগঠন। সেখানে আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা সরাসরি দেখছিলাম গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে ইসলামী যুব আন্দোলন নামে সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ আমরা সরাসরি দেখাচ্ছিলাম আপনাদেরকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করেন আব্দুল মুঈদ চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের এই সদস্য একান্ত সাক্ষাৎকারে চ্যানেল আইকে বলেন, নির্বাচনের জন্য আরও 6 মাস সময় লাগতে পারে। তিনি বলেছেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা উচিত। চক্রমালিথা রিপোর্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের কথা বলছে। সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ নিয়ে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা আসেনি। সরকার জোর দিচ্ছে প্রয়োজনীয় সংস্কারের উপর। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুঈদ চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত অভিমত। আমি মনে করি না ডিসেম্বরে করা সম্ভব হবে, বাট আমার ধারণা যে একটা নির্বাচন করার জন্য মিনিমাম আরো মাস 6 সময় লাগবে। আমার ধারণা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার ধারণা কতদিন নাগাদ সময় লাগতে পারে? আরো 6 মাস যদি হয়, জুনের মধ্যে। নির্বাচন যখনই হোক, নির্বাচনের তারিখ আগেই জানিয়ে দেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক এই সচিবের। ডিসিশনটা নিয়ে ফার্ম ডিসিশন জানাইতে হবে ইলেকশন কমিশনকে।
তারপরে তো অনেক কাজকর্ম বাকি আছে, সেগুলো করতে হবে। সো কেয়ারটেকার গভর্নমেন্ট ডে ওয়ানেই ও নিয়েই কাজ ইলেকশন করতে হবে। এখনকার কেয়ারটেকার গভর্নমেন্ট তো সেটা না, কাজে কেয়ারটেকার গভর্নমেন্ট আগে একটা এগ্রিড টাইমে আসতে হবে, 6 মাস পর ইলেকশন করবো, সেই তারিখটা ঘোষণা করতে হবে। ঘোষণা করলে তখন ইলেকশন কমিশন সেই অনুসারে কাজ করবে, তখন গভর্নমেন্ট সেইভাবে আগাবে। কিন্তু এমনি খালি মানে কথাবার্তার মধ্যে এটা কিছু হবে না, আমার মনে হয় না। তিনি মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন কবে হবে। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ গণতন্ত্র চায়, আর এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে অবশ্যই নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সকালে রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। দেশের সব সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে জানিয়ে সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সব সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে নির্বাচিত সরকারই পরিপূর্ণ সংস্কার করতে পারবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত গুণী ব্যক্তি। বিএনপি আশা করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন তিনি। আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস অত্যন্ত সম্মানিত এবং সমগ্র বিশ্বের একজন ওয়ান্ডার ব্যক্তিত্ব। আমরা তার প্রতি শ্রদ্ধা রাখি, তাকে সম্মান করি বলে তিনি এখন পর্যন্ত যে কাজ করছেন, তার যে ক্যারিশমা আছেন, তার যে কাজ আছেন, সেগুলো সুন্দরভাবে কাজ করছেন। আমরা আশা করব তিনি যে কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন, সেই কথায় তিনি থাকবেন। চালের বাজারে অস্থিরতা কাটছেই না। রমজানের মাঝামাঝি থেকে প্রতি বস্তায় 50 থেকে 300 টাকা বেড়ে চলতি সপ্তাহে চালের দাম রয়েছে স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর কথা বলেছেন ভোক্তারা। অন্যদিকে মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমার আশা করেন ব্যবসায়ীরা। সাদি মাহমুদের রিপোর্ট। রমজানের মাঝামাঝি থেকেই বাড়তি চালের দাম, মাসখানেক পেরিয়ে গেলেও দাম কমেনি 1 টাকাও। তবে চলতি সপ্তাহে বাড়েওনি চালের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল, বর্তমানে মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 85 থেকে 99 টাকায়। প্রতি কেজি মাঝারি মানের পাইজাম ও 28 চাল বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকায়। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। ভোগান্তি তো মানুষের শেষ নাই। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এখন, বিশেষ করে চালের বাজার দেখেন আগুন। প্রায় 88-90 টাকা পরে পার কেজি মিনিকেট। তো সাধারণ মানুষের কিভাবে খাইবে? মানুষের ইনকাম হলে না খরচ করতে পারে। কিন্তু আগে শুনছি যে গেলে 2800 বা 2700 টাকা ছিল, এখন তো 3100 টাকা। আগের দামে থাকলে ভালো হয়, 3200-3300 গ্রাম থাকলে। এটাও মোটা একটু বেশি, তারপরেও এটা নিয়ন্ত্রণে থাকে। মানে গরিব মানুষ যারা আমাদের মতো যারা আছে আর কি মোটামুটি খেয়ে বাঁচতে পারে। বিশেষ করে চালের দামের জন্য আমরা বেশ ভোগান্তিতে পড়ছি, অন্যান্য প্রোডাক্ট তুলনামূলক স্বস্তিতে আছে। চলতি অর্থ বছরে চাল আমদানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। চালের দাম আরও 1 মাস পর কমে আসার সম্ভাবনার কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা গত পরশুগাঁও মিলের কথা বলছি, ওনারা ডাইরেক্ট নিষেধ যে কোনো চাউল নেই, নতুন ছাড়া এখন আর পুরনো কোনো চাউল নেই। সরকার পক্ষে যারা আছে, এটা কি বাজার মনিটর করতেছে না, নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেট করতেছে? এটা সরকার আর কি খুঁজে দেখলে ভালো হবে। এই নতুন দাম তো কাটা শুরু হয়েছে, হয়তো মাসখানিক লাগবে দামটা কমতে। এই যে 1-2 মাস ধরে দাম কোনো কমে নাই, আগের দামে আছে। আশা করা যায় আপনার 20-25 দিন ভিতরে দাম কমতে পারে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরে নিত্যপণ্যের বাজার ছিল অনেকটাই স্থিতিশীল। চলতি সপ্তাহে মাছ মাংসের বাজারে সেই ধারাবাহিকতা থাকলেও সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সেই সাথে পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজারও চড়া। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐকতান, ফেসিবাদের অবসান। আয়োজকরা জানিয়েছেন, শোভাযাত্রার দিন বিকেল 5টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। সুলতান আহিমের রিপোর্ট। রংতুলির আচরে নববর্ষের আগমনী বার্তা জানান দিচ্ছে এসেই গেছে নতুন বছর। 2 দিন পরই বাঙালি পা রাখবে বাংলা নববর্ষে। আর তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ জুড়ে চলছে বর্ষবরণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও হবে শোভাযাত্রা।
এবারের শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় নতুন করে থাকছে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সংহতি জানিয়ে তরমুজের মোটিফ, থাকছে মুগ্ধর পানির বোতল সহ অন্যান্য মোটিফ। তিনটি রাস্তা আপনার ব্লক থাকবে, একটা হলো বাংলা মোটর থেকে আসার যে রাস্তাটা, এটার একটা ব্লক থাকবে, বাংলা মোটর ওখানে একটা ডাইভারশন থাকবে, এবং আমাদের বার্ডিনের ওখানে একটা ব্লক থাকবে। আর পলাশী থেকে আসার রাস্তাটাও আপনার আজি সুপার মার্কেটের এখানে ব্লক থাকবে, এবং মৎস্য ভবন থেকে আসার রাস্তাটা আমাদের ঢাকা ক্লাবের একটু পরেই এসে ওখানে ব্লক থাকবে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, শোভাযাত্রার দিনে বিকাল 5টার পর ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না। বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং অলরেডি অবহিত করেছি, সকাল থেকে দুপুর 8টা পর্যন্ত মেট্রো, শাহবাগ এবং টিএসসি স্টেশন দুটো বন্ধ থাকবে। 11টা 12টার পরে আমাদের রেল শেষ হয়ে গেলে এই দুটো ওপেন হয়ে যাবে। এবারে শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী অংশ নেবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। জুলাই আন্দোলনে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তাদের দাবি, উপার্জনের পথ বন্ধ হওয়ায় এখন জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। রাজধানীর বীরপুরে শহীদ ইমন হোসেন আকাশের মায়ের প্রত্যাশা, সরকার তার পরিবারের পাশে দাঁড়াবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। মায়ের কাছে ক্রিকেট খেলার কথা বলে নিয়মিত কোটা আন্দোলনে যেতেন মিরপুরের ইমন হোসেন আকাশ। গত 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিতে 22 বছর বয়সেই আকাশের জীবন প্রদীপ নিভে যায়। একমাত্র সন্তানকে হারানো বেবি আক্তারের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলে ডেলিভারি চাকরি করতো মোবার কোম্পানিতে, চাইছিল মোটরসাইকেলের ব্যবসা নিব। তখন আমি বলছি যে আব্বু, তুমি এই বয়সে মোটরসাইকেলের ব্যবসা নিতে চাও, তুমি পারবা? তখন কইছে না আম্মু, দেখি চেষ্টা করে পারি নাকি। তার কয়দিন পরে তো মারাই গেল, হয়তো গেছই গা, অত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল গা। কিন্তু আমারও কাজ বন্ধ, আমি অসুস্থ হয়ে গেছি গা। আমি অনেক কি কাজ করে খাবো? আমার তো খাওয়ানোর মতন কোনো পথ নাই। বেবি আক্তার হতাশা প্রকাশ করে জানালেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের দায় বয়ে বেড়াতে হচ্ছে কেবলমাত্র পরিবারগুলোকে। এখন সবাই মিটিং মিছিলে ব্যস্ত, আমাকে তো কোনো খোঁজখবর নেই না। তারা তো তাকে দাবি দেখা পাইছে, বৈশা রয়েছে। আমার বাড়ি নেই, গাড়ি নেই, আমার কিচ্ছু নাই, আমার কোনো কিছু নেই, 1 করা জমিনও নেই। আমার একটা কিছু করে দেখ সরকার। আমার ছেলে শহীদ হয়েছে আন্দোলন করতে করতে, কিন্তু আমার ছেলের নামে একটা কিছু করা হোক। আকাশের মা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে দাবি আদায়ের জন্য আর যেন কাউকে জীবন দিতে না হয়। সুস্থ বাংলাদেশ চাই, ভালো বাংলাদেশ চাই। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নরসিংদীর শিবপুরে 12 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র্যাব 11। মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 11 নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণ চন্দ্র পাল নরসিংদীর শিবপুরের কুন্দারপাড়ার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে। প্রতিষ্ঠা লগ্ন থেকে ভিত্তিতে উক্ত মামলার 1 নং আসামি নারায়ণ চন্দ্র পালকে র্যাব 11 সিপিসি 2 কুমিল্লার বুড়িচং থানার কংসনগর পশ্চিম বাজারে অবস্থিত আসামি মেয়ের শ্বশুরবাড়ি এলাকা হতে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার পর হতে আসামি আত্মগোপনে ছিল এবং তার বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ন্যায় বিচারের মাধ্যমে জলবায়ুর ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে প্রতিবাদ এবং র্যালি করেছেন হাজারো জলবায়ু কর্মী। সকালে রাজধানীর মানিক মেয়ে অ্যাভিনিউ সড়কে অ্যাকশন এইড বাংলাদেশের যুব প্ল্যাটফর্ম এই প্রতিবাদ সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা জানান, বৈশ্বিক ধর্মঘট শুধু বাংলাদেশের জন্য নয়, একটি
টেকসই পৃথিবীর জন্য সম্মিলিত লড়াই। প্রতিবাদ সমাবেশ শেষে র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে খামারবাড়ি ঘুরে শেষ হয়। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ আয়োজনকে ঘিরে বৃহস্পতিবার হয়েছে দ্বিতীয় দিনের মহড়া, জানাচ্ছেন সুলতানা হিমু। সুরতাল লয়ে বাংলা নতুন বছর বরণ করতে প্রস্তুত সুরের ধারা শিল্পীরা। প্রতি বছরের মতো এবারও হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ 1432-এর আয়োজন, যেটি প্রথমবারের মতো হবে রবীন্দ্র সরোবরে। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। তাই তো ঝড় তুফানকে ছাপিয়ে দ্বিতীয় দিনের মহড়ায় অংশ নেন শিল্পীরা। পহেলা বৈশাখ যে বাঙালির একটি প্রাণের উৎসব, আজকের মহড়াতে সেটি প্রমাণ করে। এই ঝড় বাদলের মধ্যে সবাই এসেছে, শিল্পীরা এসেছে, গান গাইছে, এটাই মহা আনন্দের। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবারের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় তারা প্রাণ হারান। এর মধ্যে গাজা নগরীতে নিহত হন 11 জন। গাজায় 15 মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি থাকলেও শর্ত ভেঙে 18 মার্চ থেকে আবারও গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। সব মিলিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 50,886 জন। এদিকে আরও 80 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা সবাই গাজা উপত্যকার বাসিন্দা। নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের উলিপুরে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন সবজি চাষের সফলতা কুড়িগ্রামের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। স্থানীয়রা বলছে অধিক মূল্যের এই সবজি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আলবুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা প্রচলিত ফসল আবাদের পরিবর্তে প্রথমবারের মতো সুপারফুড বিটরুট চাষ করে সফল হয়েছেন। ভারতের শিলিগুড়ি থেকে বিটরুটের বীজ সংগ্রহ করে ইউটিউবের মাধ্যমে চাষাবাদের কলাকৌশল জেনে এবং স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় নিজের 25% জমিতে চাষ শুরু করেন তিনি। আমার 25 শতক জমিতে বীজ বুনি 3 মাস পর এখন হারভেস্ট করতেছি। প্রায় 17,000 টাকা খরচ হয়েছে। আমি সব মিলে 70,000 টাকা নিট প্রফিটের আশা করতেছি এখন পর্যন্ত। সামনের বছর আরো বড় পরিসরে এটা রোপণ করব। বিটরুট গাছ দেখতে অনেকটা পালং শাকের মতো হলেও এর রং ভিন্নতা রয়েছে। রক্তের মতো লাল, খাতেও কাঁচায়ও খাওয়া যায়, তরকারি পাক করে খাওয়া যায়। আমি সহযোগিতার সাথে করছি আর কি। ভালো রেখে খেলে মিষ্টি হয়, তুলে খেলে অত মিষ্টিও লাগে না, গাজরের মতো একটা স্বাদ লাগে। বীজটা সরবরাহ ঠিক মতন পাওয়া যায় তাহলে এটা আবাদ করতে। কৃষি বিভাগ বলছে কুড়িগ্রামের মাটি বিটরুট চাষের জন্য উপযোগী। বিটরুট পুষ্টিগুণ এবং ঔষধি গুণ থাকায় এটা বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা উচ্চ রক্তচাপের কারণে হার্টের সমস্যা রয়েছে অথবা ফ্যাটি লিভার রয়েছে, এই ধরনের রোগী বিটরুট খেতে পারেন। তবে যাদের নিম্ন রক্তচাপ রয়েছে বা ডায়াবেটিস রয়েছে তাদের এটা পরিমিত খাওয়া উচিত। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে বিটরুট চাষ বদলে দেবে কুড়িগ্রামের কৃষিচিত্র, বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন সাতক্ষীরার প্রবাজপুর শাহী জামে মসজিদ।
দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় ধ্বংসের দ্বার প্রান্তে মসজিদটি। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি স্থানীয় সহ সচেতন মহলের। সাতক্ষীরার প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ইতিহাসের সাক্ষী প্রবাজপুর শাহী জামে মসজিদ সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার প্রবাজপুর গ্রামে অবস্থিত। সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত মসজিদটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদের স্থাপত্যশৈলী মুঘল আমলের নকশার অনন্য নিদর্শন। মসজিদটি দেখতে প্রায়ই ভিড় জমান পর্যটকরা। ঐতিহ্যবাহী মসজিদ, তাই নামাজ পড়তে আসলাম। এই মসজিদটা খুব সুন্দর এবং মসজিদের চারপাশে যে খোলা জায়গা, এখানে খুব সুন্দর বাতাস প্রবাহিত হয় এবং আলো বাতাসের সচল আছে। এখানে একটি বিলবোর্ড বা বই বা কিছু একটা স্থাপন করা হোক, বা যেটা থেকে আমরা জানতে পারি এটার সম্পর্কে। এটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে দাবি জানাবো। পাশাপাশি এই মসজিদের পাশে যে জায়গাগুলো আছে যারা জবরদখল করে খাচ্ছে সেটা উদ্ধার হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত স্থাপনা হিসেবে তালিকাভুক্ত প্রবাজপুর শাহী জামে মসজিদ। তবে সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে মসজিদটি। সংস্কারের কাজ দ্রুত ত্বরান্বিত হয়। প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের দিকে এই নেক নজর করে। তার জন্য আমি মহামান্য সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিহাস ও ঐতিহ্যের স্মারক প্রবাজপুর শাহী জামে মসজিদ সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। রাতে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ PSL T20 10ম আসর। উদ্বোধনী দিনে রয়েছে একটি ম্যাচ। রাত 9:30টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। 6 ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত এবারের আসরকে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার চেষ্টায় আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মাঠ মাতাতে তৈরি আছেন বাংলাদেশের 3 ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। ওপেনিং ব্যাটসম্যান লিটন খেলছেন করাচি কিংসে, স্পিন অলরাউন্ডার রিশাদ লাহোর কালান্দার্সে এবং পেস বোলার নাহিদ রানা আছেন পেশোয়ার জেলবিতে। শুরুর ম্যাচেই লাহোরের সেরা একাদশে থাকতে পারেন বাংলাদেশি রিশাদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, চ্যানেল আইকে আব্দুল মুইদ চৌধুরী। সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করা উচিত বলে মন্তব্য। সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে বলে বিএনপির আশা। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করার তাগিদ। চালের বাজারে সরকারের নজরদারি বাড়াতে ভোক্তাদের দাবি। নতুন চাল এলে দাম কমতে পারে, ব্যবসায়ীদের আশা। চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য নববর্ষে ঐকতান, ফেসিবাদের অবসান। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বজন হারিয়ে পথে বসেছে অনেক পরিবার, সরকার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।